বরণ করে নিচ্ছেন আমাদের সহ সম্পাদক প্রীতম ব্যানার্জি। ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি সোমনাথদার কাছে। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘে আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। সাউন্ডটা নিয়ে কি কোনো অসুবিধে হচ্ছে? পেছনে পরিষ্কার শোনা যাচ্ছে? অস্পষ্টতা নেই তো? ঠিক। জোরে? যদি আসতেও বলি, যার প্রসঙ্গে বলা হচ্ছে তার জোরেতেই ব্যাপারটা চলে যাবে। তবে একটু জোরে বললে হয়তো, দেখুন আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমি ভাবছিলাম ঠান্ডা পড়ে গেছে, কিন্তু দেখছি যারা যা পোশাক পরে এসছেন তাদের একটু উল্টো রিয়াকশানও হচ্ছে, আমি সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি। আসলে ভ্যারি করে তো, আবহাওয়া পরিবর্তিত হয়। কেউ কেউ একটু পাখার বাতাসের মতো করছেন দেখে আমি অবাক হচ্ছি, সেটা বুঝতে পারি। মশা মশা আসলে মশাইরা যেখানে থাকেন মশা এসে যায় হয়তো। তো এইবারে আমরা স্বামী বিবেকানন্দের কথা ভাবছি। সেই স্বামী বিবেকানন্দ যাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আমার যাই বয়স হোক না কেন, এখনও যখন পড়ি তখন চেনা জানার প্রসঙ্গ হয়তো ছোট বয়স থেকে পড়েছি বা কলেজ জীবন থেকে পড়েছি, সেটা পড়লেও এক এক সময় চমকে চমকে উঠতে হয় যে এর মধ্যে এত রকমের মানেও আছে। 2024 শেষ হয়ে 2025 আসতে চলেছে, অল্প কয়েকটা দিন মাত্র বাকি। ভারতবর্ষের এবং পৃথিবীর যে অবস্থা দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেখানেও স্বামী বিবেকানন্দ এমনভাবে অবস্থান করছেন যে মনে হয় তিনি যদি না আসতেন, অন্যদের কথা বাদ দিলাম, আমার যদি না পড়া থাকতো তাকে, তাহলে উই উড হ্যাভ মিসড সামথিং। অনেক সময় হয় যে একজন কিছু বলেছেন, তাকে অনেক মানুষজন মেনেছেন সেই সময়তে, ঠিক আছে তিনি একজন মহাপুরুষ বা মহামানবী ছিলেন, চলো, কিন্তু তারপরে আর এখন কালের ব্যবধানে হ্যাঁ ঠিক আছে বছরে তার জন্য একবার একটা অনুষ্ঠান হবে, সবাই মিলে যাব, শ্রদ্ধা জ্ঞাপন করব, এরকম হতে পারে। কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে হচ্ছে যে উনি বোধহয় সবচেয়ে অসন্তুষ্ট হবেন মনে হয় কেউ যদি একটু হাত জোড় করতে করতে এগোয় যে উনি দাঁড়িয়ে আছেন, এবার গিয়ে ঢিপ করে একটা প্রণাম করব, উনি মনে হয় তাতে অসন্তুষ্ট হবেন। তার কারণ উনি চাইছেন যে যা তিনি বলেছেন, যেভাবে তিনি জীবন যাপন করেছেন, যেভাবে তিনি ভবিষ্যৎ পৃথিবীকে দেখেছেন, সেটা আধুনিক কালের মানুষ দেখুক, দেখে বিচার করুক, করে যদি মনে হয় তাহলে সেই পথ অবলম্বন করুক। প্রণাম প্রণামী এগুলো সব পরে হবে বা সেগুলো খুবই গৌণ। স্বামী বিবেকানন্দের পুরো জীবনের মধ্যে এটা দেখতে পাওয়া যায় যে তিনি মানুষের সঙ্গে হার্ট টু হার্ট কথা বলতে চাইছেন, আর তার সঙ্গে সঙ্গে একটু সদর্থক দুষ্টু বুদ্ধিও ছিল। একবার একজন মাস্টারমশাই তার এক ছাত্রকে নিয়ে এসেছেন, নিয়ে এসে স্বামী বিবেকানন্দের কাছে খুব প্রশংসা করছেন যে ছেলেটি খুব ভালো। এবারে গঠনমূলক দুষ্টু বুদ্ধিটা হচ্ছে এরকম যে স্বামীজি জিজ্ঞেস করলেন সেই মাস্টারমশাইকে যে ছেলেটি কি ফ্যানাটিক? এখনকার দিনে আমরা জানি যে ফ্যানাটিক মানে একটু উগ্র বা মৌলবাদী, ঠিক ঠিক বলতে গেলে মৌলবাদী। তো যখন জিজ্ঞেস করেছেন ফ্যানাটিক কিনা, তখন সেই মাস্টারমশাই তাড়াতাড়ি বলছেন না না না, ও ফ্যানাটিক নয়। তখন স্বামীজি বলছেন ফ্যানাটিক যদি না হয় তাহলে আর আমার কি কাজে আসবে? তো এই যে কারোর মধ্যে একটা কিছু থাকতে হবে তো, যে জগৎ জীবনকে বদলাতে চাইছি, চেনা পথে চলতে চাইছি না, সেই রকম একটা নতুন কোনো মনোভাব যদি না থাকে, আগের ব্যবস্থাটাকে ভেঙে নতুন ব্যবস্থা গড়ে নেওয়ার যদি ভেতরের প্রবণতা না থাকে, সেই রকম তেজ যদি না থাকে, সেই রকম জীবন্ত স্বপ্ন যদি না থাকে, স্বামীজি বলছেন যে তাকে নিয়ে আমি কি করব। তবে দুষ্টু বুদ্ধি হচ্ছে এইটাই যে এইসব কথাগুলো বলতে পারতেন এই বক্তা যেরকম দাঁড়িয়ে বলছে, কিন্তু উনি না বলে বললেন যে ফ্যানাটিক কিনা, জানছেন যে এইটাতে ফাঁদে ফেলে দেওয়া যাবে। তো এইরকম মানুষের কথা ভেবে লাভ আছে যে আমাদের মনের খুব কাছাকাছি, আমাদের সময়ের খুব কাছাকাছি,
এমন নয় যে তিনি বলছেন যে এই বক্তা যেরকম একটা বেশ উঁচু প্ল্যাটফর্মে বলছে ওরকম আমাকে একটা উঁচু প্ল্যাটফর্ম করে দাও, নাহলে মুখই খুলবো না, তা তো নয়। এখানে উঁচু প্ল্যাটফর্ম হওয়ার জন্য আপনাদের দেখতে সুবিধা হচ্ছে, পবিত্রবাবু ভিডিও করছেন, এইসবগুলো হচ্ছে, কিন্তু স্বামীজি বা স্বামী বিবেকানন্দ যে প্ল্যাটফর্মটাকে ইউজ করেছেন সেটা হচ্ছে একদম মানুষের মধ্যে। অবাক হয়ে গেছে তো লোকে, সেই সাঁওতাল যারা কিনা বেলুড় মঠে কাজ করছেন, জমি ভরাট ইত্যাদি ইত্যাদি। আপনারা পুরনো বেলুড় মঠের ছবি যদি গুগল ইমেজে বা অন্য কোথাও দেখে থাকেন জানবেন, গরু চড়ছে, একেবারে এবড়ো খেবড়ো জমি সেরকম তো ছিল। সেখান থেকে প্রচুর পরিশ্রম করে সে জমি সমতল করতে হয়েছে। যখন সেই সব কাজ হচ্ছে, সাঁওতাল শ্রমিকরা কাজ করছেন, তখন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে এসছেন, তো গায়ে যেরকম একটা গন্ধ, সেরকম আর কি ব্যাপার, পুরো অস্তিত্বের মধ্যে সেই বিদেশের গন্ধ রয়েছে। সেই তিনি তো সাঁওতালদের মধ্যে মিশে গেলেন, গিয়ে বললেন যে হাঁড়ে তোদেরকে একদিন আমি খাওয়াবো, কি খেতে ভালোবাসিস, এই সমস্ত কথা যখন বলছেন, তখন আবারও ভাবছি যে এই বক্তার মতো কোনো উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেই যে তোরা নিচে দাঁড়া আমি তারপরে বলবো। সেখানে সত্যি সত্যি তাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে কথা বলছেন, এবং সেই প্ল্যাটফর্মটা শুধু ইঞ্চি ফিতে দিয়ে মাপবার মতো প্ল্যাটফর্ম নয়, মনের দিক থেকেও একই প্ল্যাটফর্মে একই লেভেলে কথা বলছেন। এবং তারা যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা বলছেন, তাদের একবারও মনে হচ্ছে না যে ইনি সেই বিশ্ববিজয়ী বিবেকানন্দ, ইনি লক্ষ লক্ষ মানুষকে উদ্বোধিত করতে পারেন। এনার মুখের দিকে তাকিয়ে, জ্বলন্ত সূর্যের মতো এনার যে দীপ্তি, সেই দিকে তাকিয়ে কত ছেলে ঘর ছেড়েছেন এবং মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। আরে ইনি তো আমাদের সঙ্গে খাওয়া দাওয়ার কথা বলছেন, যে একদিনকে খাওয়াবেন ভালো করে, আর আমরা কি খেতে চাই সেটা জিজ্ঞেস করছেন, আমরা কি খেতে ভালোবাসি। এই যে বিবেকানন্দ, এর কাছে ঘুরে ফিরে আসতে ইচ্ছে করে যে তিনি আমাদেরই লেভেলে থেকে আমাদের সঙ্গে কথা বলছেন। তবে হ্যাঁ, যখনই কারোর সঙ্গে কথা বলছেন তখনই মনে হচ্ছে যে যেন একটা ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের এই অনুষ্ঠানে স্বামীজিকে নিয়ে বলছি, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন নেই, তিনি যখন দেহত্যাগ করেছেন, সেই সময়কার কথা ভাবব। যখন তিনি দেহত্যাগ করলেন 1902 সালের জুলাই মাসের সেই ফেটফুল দিনটিতে, অনেকে বলছেন যে সামনের থেকে মনে হলো একটা পাহাড় চলে গেছে, এবং কারো কারো মনে হচ্ছে দে আর ভেরি অ্যাজাইল ওয়ার্কার্স, তাদের মনে হচ্ছে যে আর কাজকর্ম করবো না, ভাল লাগছে না। এটা একাধজন বলতেন এরকম হলে হতো, কিন্তু অনেকে মিলে বলেছেন যে সামনে একটা যেন পাহাড়ের আশ্রয়ে ছিলাম, সেই শেল্টারের ভরসায় ছিলাম, দুম করে সেটি চলে গেল, এরকম স্বামী বিবেকানন্দ চলে যাওয়ার পর মনে হচ্ছে। তারা আবারও ভাবছি যে তোরা কি খেতে ভালোবাসিস, এটা যিনি জিজ্ঞেস করছেন তিনি কিন্তু পাহাড়ের মতো রক্ষা করছেন। 1, 2, ধ্রুবতারার মতো পথ দেখাচ্ছেন মানুষকে। বহু মানুষের হয়েছে যে স্বামীজির সঙ্গে কথা বলে অন্য রকম। একজন লিখছেন যে ওনার সঙ্গে কথা বললে যে ঘুমন্ত মানুষ সে উঠে বসে, যে বসে আছে সে চলতে আরম্ভ করে, এমনকি যে মরতে বসেছে সেও বলে যার একটু দাঁড়াও, এনার কথাটা শুনে যাই। অর্থাৎ মৃত্যুকে ভয় খাচ্ছেন না, কিন্তু তার আগে ওনার কথাটা শুনে যেতে চাইছি। এইটা জানেন, আমার মনে হয় এক এক সময় ব্লেন্ডটা আনা খুব মুশকিল, জোর করে তো আনা যায় না। যেখানে কিনা আমি তোমার সঙ্গে মনের মতো কথা বলবো, তোমার আমার সঙ্গে কথা বলে ভালো লাগবে, আবার আমি চলে গেলে তোমার মনে হবে যে এই লোকটার সঙ্গে আর জীবনে দেখা হোক বা না হোক, এই ভবিষ্যতের জন্য কিছু রসদ রেখে গেছে। দিস ইজ নট ইজি। স্বামী বিবেকানন্দ সেই জিনিস করছেন এবং ভবিষ্যতের জন্য অসামান্য রসদ রাখছেন। সেখানে তিনি ভারতবর্ষের কথা বলছেন, সেখানে পৃথিবীর কথা বলছেন। আমার এক এক সময় কি মনে হয় জানেন, যে স্বামী বিবেকানন্দ যদি শিকাগোয়ে না যেতেন, যদি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে না অ্যাড্রেস করতেন, তাহলেও তার কথা লোকে শুনত। আমার মনে হয় এক এক সময় আমরা ভাবি যে বিদেশে গেছেন, বক্তৃতা দিয়েছেন, এত হাততালি পড়েছে, এত মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এত মানুষের শ্রদ্ধা প্রণাম তিনি অর্জন, না, ওই যদি ইন্টারন্যাশনাল ডাইমেনশন যদি নাও থাকতো তার ওই ভ্রমণের মধ্যে, তিনি যদি বেলুড়েই পড়ে থাকতেন, তাহলেও যেটা হতো সেটাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ফুল যখন ফোটে তখন ভ্রমর আপনি এসে জোটে। কোথাও মজা করে বলেছেন যে সাইনবোর্ড দিতে হয় না। বিবেকানন্দ পৃথিবীকে ঘুরেছেন, দেখেছেন, কিন্তু তিনি যদি একটা জায়গাতে বসে থাকতেন তাহলেও মনে হয় আমরা গড়িয়াতেও তার কথা শুনতাম, আবার গ্রিন একর্সেও তার কথা শুনতাম, অন্যত্র তার কথা শুনতাম। এই যে স্বামী বিবেকানন্দ,
তিনি নিজের সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন, কিন্তু কখনো এরকমভাবে বলেননি যে তোমরা সব মাথা নিচু করে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করো, অ্যাডমিট করো যে আমার থেকে তোমরা অনেক কম জানো, এইভাবে বলেননি। তিনি ভারতবর্ষকে দেখেছেন, পৃথিবীকে দেখেছেন, ভারতবর্ষের স্ট্রেংথকে দেখেছেন, ভারতবর্ষের উইকনেসকে দেখেছেন, তেমনি পৃথিবীর। বিদেশে গিয়ে তো বলেছেন যে আরে বাবা কি কর্মশীলতা তাদের মধ্যে, তবে ভোগের বাড়াবাড়ি। এই ভোগের বাড়াবাড়ি বললে অনেক সময় আমরা এমনভাবে বলে ফেলি যে ওরা খুব খারাপ, চলো তোমরা আমরা ভালো, ওইরকমভাবে উনি বলেননি। উনি বলেছিলেন যে ভোগের ব্যাপারটা তো আছে, তো যতক্ষণ না ভোগের শান্তি হচ্ছে ততক্ষণ তো মানুষ ধর্মের পথে যায় না, ত্যাগের পথে যায় না। সো দে আর ইন আ ওয়ে কমপ্লিটিং দ্য সাইকেল। এই হচ্ছে ঠিক শিক্ষকের মতো, বা আরও ঠিক বলতে গেলে বাবা মায়ের মতো দৃষ্টিভঙ্গি, যেখানে তিনি উইকনেসকে বুঝছেন, স্ট্রেংথকে বুঝছেন। বিদেশের মানুষের কত রকমের গুণ তিনি দেখেছেন, যে নিজের শক্তির ওপরে বিশ্বাস করা, আর আমরা ওই কর্মবাদ যেটা আছে সেটাকে নিয়ে কি একটা চচ্চড়ি করে ফেলেছি, যে মানুষ অলস, সে নিজের পায়ে দাঁড়াতে চায় না, খাটে না, কিন্তু সেটা বলে যে ওই কর্মফলে আমার এরকম হচ্ছে। ডাউন উইথ সাচ এক্সপ্লানেশনস অফ কর্মফল। যে মানুষ কিনা এইসব ধর্ম দর্শন তত্ত্ব জানে না, কিন্তু জানে যে এই পৃথিবীটা খুব কঠিন, সেখানে আমাকে লড়ে নিতে হবে, সেই মানুষকে আমি শ্রদ্ধা করব না? যে সে 2-4টি সংস্কৃত শ্লোক জানে না, সেজন্য আমি তাকে নিচু করব? এই যে সার্বিক দৃষ্টিভঙ্গি স্বামী বিবেকানন্দ আনছেন, আমার মনে হয় যে যে কেউ যে কোনো জায়গা থেকে যদি পড়ে, দারুণ একেবারে। বুফে লাঞ্চ বা ডিনার, তার মধ্যে লোকে একটু বেছে বেছে খায় যে এটা নেবো ওটা নেবো, আছে ঝাল হয়নি তো। স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা সুবিধা হচ্ছে যে এটা এমন একটা লাঞ্চ বা একটা ডিনার যেখানে কিনা তুমি যে কোনো জায়গা থেকেই নিতে পারো। তাও সেটা হয় খুব কস্টলি একটা প্রিপারেশন হলে হতে পারে যে যা খাবে তাই ভাল লাগবে, কিন্তু তাও কস্টলি প্রিপারেশন যেটা হবে না সেটা স্বামীজির মধ্যে আছে। সেটা হচ্ছে যে খেয়ে তুমি শেষ করতে পারবে না, আর ওদিকেও উপাদানের কমতি হবে না। উপাদানের কমতি কখন না হয়? যে আমি নিয়ে নিচ্ছি, তাও গৃহস্বামী যা আয়োজন করেছেন সেটা শেষ হচ্ছে না, আবার হয় নাকি? তাহলে লোকে বলবে যে হয়, তার মানে হচ্ছে যে সেখানে অনন্ত ভাণ্ডার আছে। ইয়াস, স্বামী বিবেকানন্দ সেই অনন্ত ভাণ্ডার থেকে কথা বলছেন। ভারতবর্ষের যে বেদ, যে উপনিষদ, যে জ্ঞান রাশি, তার মধ্যে মানুষের জীবনের একবারে খুঁটিনাটি জায়গার থেকে আরম্ভ করে ইহলোক পরলোকের যে প্রসঙ্গ আছে, সেই পুরো জায়গার থেকে স্বামী বিবেকানন্দ পরিবেশন করছেন। নাটক কিভাবে করতে হয়, কিভাবে সাজতে হয় ভালো করে, সঙ্গীতের সূক্ষ্ম দিকগুলো কি, এগুলো যারা বলেছেন তারাই আবার বলেছেন যে মৃত্যুর পর কি আছে। এই যে ইহকাল এবং পরকালকে নিয়ে দ্য মাস্টারলি হ্যান্ডলিং দ্যাট দ্য ইস্ট হ্যাজ ডান, সেইটা স্বামী বিবেকানন্দের মধ্যে রয়েছে বলে ওটা ফুরোয় না। একটা 18 বছরের ছেলেও সেই বুফে লাঞ্চ থেকে জিনিস নিতে পারে, আর 18কে যদি এদিক ওদিক করে দিই, 81 বছরের মানুষও তার থেকে শুধু যে সমৃদ্ধ হতে পারেন তাই নয়, ভবিষ্যতের রাস্তা তার নির্মিত হতে পারে। স্বামী বিবেকানন্দের মধ্যে এই জিনিসটা রয়েছে। আজকে সন্ধ্যায় আপনাদের কাছে এটা বলছি মানে কিন্তু বিরাট ভুল হয়ে যাবে যদি বলে ফেলি, বা এরকম জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করে যে এরকম পৃথিবীতে আর কেউ করেননি, আর কখনো হবেও না। সেটা যদি বলেও ফেলি বা বলে ফেলার চেষ্টা করি, তাহলে স্বামী বিবেকানন্দই বোধহয় প্রথম আটকে দেবেন। তিনি কোনোদিন বলেননি যে আমি যা দিয়ে গেলাম এটা আর কখনো হবে না। তিনি বলেছেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, পুরনো যে বাক্য। সুতরাং আরও বিবেকানন্দ ভবিষ্যতে হতে পারে। কোথাও বলেছেন যে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে শ্রীরামকৃষ্ণের কৃপায়। কিন্তু তার যদি মনোভাবটাকে নিই যে শ্রীরামকৃষ্ণের অনুগামীর মধ্যে থেকে হতে পারে, অন্য জায়গা থেকে হতে পারে। যে ছেলে আজকে সভায় বসে শুনছে, যে ছেলে বা মেয়ে ইউটিউবের মাধ্যমে এই ভিডিও পরে দেখবে, তাদের মধ্যে থেকে বিবেকানন্দ তৈরি হতে পারে, এই কথাটা একটুখানি বললেই বোধহয় প্রথম করতালি দেবেন বিবেকানন্দ স্বয়ং। এই হচ্ছে হিজ বিলিভ ইন হিউম্যান ওয়ার্থ, হিউম্যান ভ্যালুজ অ্যান্ড হিউম্যান পসিবিলিটিস। যে মানুষের মধ্যেই সমস্ত শক্তি নিহিত রয়েছে, শুধু আমরা একটা হিজিবিজি জীবনের মধ্যে থাকি বলে সেটাকে বিকশিত করতে পারি না। কেউ বলে তুমি মেয়ে, তোমার আর কদ্দূর হবে। কেউ বলে তুমি অব্রাহ্মণ, তোমার আর কদ্দূর হবে। এই সমস্ত বলে বলে
আমাদের ভেতরকার সম্ভাবনাগুলোকে রুখে দিয়েছে। সো মাচ সো যে তুমি অহিন্দু, তোমার আর না, এরকম নয়। যে কোনো ধর্মের মধ্যে দিয়েই মানুষের উন্নয়ন হতে পারে, উত্থান হতে পারে। এই সমস্ত কথা স্বামী বিবেকানন্দ যে বলছেন, তার মধ্যে থেকে বিরাট পরাক্রম আসছে। আর সেই সঙ্গে আরেকটা জিনিস আসছে, আমি নিজেই আজকে টপিকটা রেখেছিলাম দুটো ম দিয়ে, যে মহাপরাক্রমী, এবং তারপর আরেকটা ম দিয়ে একটা শব্দ আছে, সেটাতে আসার আগে এইটাতে আরেকটু লিঙ্গার করব, যে মহাপরাক্রমী। মহাপরাক্রমী বিবেকানন্দ, তিনি কোনো কিছুতে দমে যাননি। কম বয়সী একজন মেয়ে, তার শিষ্যা, স্বামী বিবেকানন্দ একদিন বক্তৃতা দিয়েছেন, আর এত মজার মানুষ, আমি ভাবতে পারি না যে ওই লেভেলের মানুষ এই ধরনের হিউমার কি করে করছেন। আর ওনাকে যে বিষয়গুলো দেওয়া হতো, প্রায়ই কতগুলো জায়গায় উনি নিজে নির্বাচন করতেন, কতগুলো জায়গায় দেওয়া হতো। একবার দেওয়া হয়েছিল, যেটা বিদেশে খুব পপুলার, আমাদের দেশে নয়, দ্য কনসেপ্ট অফ হেল, নরকের ধারণা বিভিন্ন ধর্মের মধ্যে কীরকম আছে সেইটা নিয়ে বিবেকানন্দ বলবেন। আর ওনার বলার মধ্যে একটা চৌম্বক আকর্ষণ এমন থাকতো যে, আপনারা জানেন হয়তো প্রায় সকলেই, যে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যখন এক একটা ড্র্যাব সেশন হতো, কেউ শুনতে চাইছে না, ভাল লাগছে না, উসখুস করছে, তখন ওরা স্বামী বিবেকানন্দের সঙ্গে, তখন তো আর মোবাইল টোবাইল নেই বা টেক্সট করবেন এসব উপায় নেই, কিন্তু কোনো না কোনোভাবে যোগাযোগ করতেন যে আপনি দয়া করে শেষে বক্তা রূপে আসুন। এবং যেই ঘোষণা হতো, তার আগেই যে লোকগুলো আড়ামোড়া ভাঙছিল তারা সব স্টিল হয়ে বসে শুনতে আরম্ভ করত। ম্যাগনেটিক পার্সোনালিটির লোক, আবার তিনি আবার এরকম মজা করতে পারেন। দ্য কনসেপ্ট অফ হেল, এইটা নিয়ে অনেকক্ষণ বলেছেন, বিভিন্ন ধর্মের মধ্যে নরকের কি চিন্তাভাবনা আছে। তারপরে উনি বেরিয়েছেন, বেরিয়ে যখন গেট দিয়ে বেরোতে যাচ্ছেন, তখন আমেরিকার ওই অঞ্চলে ওই দিন ওই মুহূর্তে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর স্বামী বিবেকানন্দ পোশাক আশাকের ব্যাপারে কোনোদিনই বেশি ব্যস্ত ছিলেন না, যা হোক একটা গায়ে দিয়ে চলো। আর একেবারে হাড় কাঁপিয়ে দেওয়া যাকে বলে, সেই রকম হয়েছে যেই ওই হাওয়াটি দিয়েছে। তখন তিনি তার কোটটা তাড়াতাড়ি গায়ে চেপে নিয়ে বলছেন, এই যদি হেল না হয় তাহলে সেটি কি বস্তু। তো এই রকম যার কিনা রসবোধ, সেই তিনি সমগ্র পৃথিবীর কাছে যখন কথা বলছেন, তখন আমরা বলছিলাম যে ভেতরে একটা ইনডমিটেবল স্পিরিট, এবং বলছিলাম যে একজন কম বয়সী মেয়ে, তার অনুরাগী ভক্ত, ভক্ত আমরা এদেশের ভাষায় যা বলি আর কি। এবারে স্বামীজি একটা বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতাটা সাংঘাতিক ছিল, আমরা তার পুরো টেক্সটটা পাই না, কিন্তু সেখানে বিদেশের যে ধর্ম, সেই ধর্মের যে সীমাবদ্ধতা, যে খুঁত, সেগুলোর কথা দুধ কা দুধ, পানি কা পানি, এরকমভাবে বলা ছিল। বেরিয়েছেন যখন, তখন সেই যুবতী, তিনি স্বামীজিকে বলছেন যে আপনি এতটা বলবেন না, মানে রিটালিয়েশন হতে পারে কোনো না কোনোভাবে, এরকমভাবে এতটা বলবেন না। স্বামীজি বলছেন, তুমি কি বলছো? আমি টেনে এই ধরনের বক্তৃতা দিয়ে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় হলের পর হল খালি করে দিয়েছি। তো ওই যে ভঙ্গিটা, যে আমি মানুষের মুখ চেয়ে কথা বলছি না, সরি, তাদের মনোমতো কথা বলতে পারবো না, অ্যাট দ্য সেম টাইম তাদের সমালোচিত করে ছোটও করব না, কিন্তু একটা সহমর্মিতার জায়গা থেকে তাদের ভালোর জন্য কথা বলবো। হুইচ ব্রিংস আস টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য টপিক, যেখানে আমরা বলছিলাম মহাপরাক্রমী মাতৃমূর্তি বিবেকানন্দ। এই একটা মায়ের ভাব না থাকলে এটা হয় না। আমরা সাধারণত যেটা করি, নিজেদেরকে খাটো না করেও ভাবছি যে কি দরকার বাবা, ঘাঁটিয়ে বলবো না, এটা একটা হতে পারে। আর এটা হচ্ছে এমন ছ্যাঁচ্ছ্যার করে বললাম না, মাথা নিচু করে বাড়ি চলে গেল। এই দুটোই হচ্ছে এক্সট্রিম। কিন্তু আমি মানুষকে ভালোবেসে তার কল্যাণের জন্য কথা বলবো, সেখানে আমার ব্যক্তিগত অহংকারের লেশমাত্রও থাকবে না, আর সেটা বলার জন্য কি হতে পারে কনসিকুয়েন্স, তার দিকে আমি ফিরেও তাকাবো না। এটার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে বিরাট শক্তি দরকার, আর তার সঙ্গে মায়ের মমতা দরকার। বিবেকানন্দ মাত্র 40 বছরের কম বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজকে যদি আমি আপনাদের কাছে একজন বয়স্ক মানুষের কথা বলতাম, তাহলে লোকে বলতো হ্যাঁ, একজন প্রাজ্ঞ মানুষ, তার তো এরকম হতেই পারে। কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে খুব অবাক লাগে যে 40 বছর, 40 দিস ডেজ ইজ নাথিং। একজন যুবক, সেই তার মধ্যে ওই রকম একটা খাপ খোলা তরোয়াল, আবার একজন জ্ঞানবৃদ্ধ ঋষির যে মরমী স্থিতি, এই দুটো অসাধারণ। শুধু
ওই যে জ্ঞানবৃদ্ধ ঋষি যে বলছি, ওইটা একেবারে অকওয়ার্ড নয় কথাগুলো, কারণ তখন একটু একটু ঠান্ডা ছিল। যখন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের কাছে প্রথম গেছেন দক্ষিণেশ্বরে, তখন শ্রীরামকৃষ্ণ তিনি ওই উত্তর দিকের বারান্দায় নিয়ে গিয়ে একটু ঝাঁপ ফেলা ছিল, নাহলে উত্তরে হাওয়া আসবে, লিটল সেক্লুডেড সেই জায়গায় নিয়ে গিয়ে হাত জোর করে তাকে নমস্কার করে বলেছেন, জানি প্রভু। আরে বাচ্চা ছিল তো, কিন্তু তাকে বলছেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করে এসেছ। এর সঙ্গে যদি ভাবি কোট প্যান্ট পরে যিনি লুসিড ইংলিশে কথা বলছেন বিদেশের মঞ্চে দাঁড়িয়ে, তাহলে কি অসাধারণ জায়গা সেটা তৈরি হয়, কি অসাধারণ একটা ব্লেন্ড তৈরি হয়। একজন লিখছেন যে শ্রীরামকৃষ্ণ একজন ঋষিকে ইংলিশ ম্যান করেছেন, আরেকজন ইংলিশম্যানকে ঋষি করেছেন। ওই দ্বিতীয়টা ইংলিশম্যানকে ঋষি মানে ওই যে কথামৃত যে লিখেছেন মাস্টারমশাই, তাকে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ইংলিশম্যান বলতেন, যে ইংলিশ বেশ জানা আছে। পরবর্তীকালে তার দাড়ি, তার অ্যাপিয়ারেন্স, তার আচার ব্যবহার দেখে লোকে বলেছে বৃদ্ধ বয়সে যেহেতু একদম ঋষি, উপনিষদের ঋষি। সো ইট হ্যাজ বিন সেড যে একজন ইংলিশম্যানকে ঋষি করেছেন। আর ওই দেখো উত্তরের বারান্দায় যাকে হাত জোর করে বললেন যে জানি তুমি পুরাতন ঋষি, সেই তাঁকেই বললেন যে নরেন ঘুরে বাহিরে হাঁক দিবে, নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে বাহিরে হাঁক দিবে তার সেই পুরাতন ঋষিকে তিনি বিদেশে পাঠাচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার, তাকে তিনি ইংলিশম্যান করছেন। এবার এই যে ইংলিশম্যান, তিনি কিন্তু সমগ্র পৃথিবী দেখে তার যে সীমাবদ্ধতার কথা সেগুলো প্রচণ্ডভাবে বললেন, কিন্তু বিদেশে গিয়ে ভারত সম্পর্কে হি ওয়াজ টাইট লিপড, যে না, দেশের যে সীমাবদ্ধতা, দেশের যে দোষগুলো, ওগুলো বাইরে গিয়ে বলবো না। ইটস নট ফেয়ার যে নিজের যে জাতির কেউ গিয়ে বিদেশে অপমান করে নাকি ওইভাবে হাততালি করতে আছে, বলবো না। কিন্তু হ্যাঁ, তাদের যে স্ট্রেংথ, তাদের যে উইকনেস, সেটা বলবো। আর ভারতবর্ষে এসে বললেন যে তোমরা কি করে রেখেছো ধর্মটাকে, তোমরা ধর্মটাকে অনেকগুলো আচার বিচারের মধ্যে সমস্ত পাকে পাকে বেঁধে রেখে দিয়েছো, এবং মানুষের যে বিকাশ সেটা হতে দিচ্ছ না। কম বয়সী একটি ছেলেকে বলছেন যে তোরা কি করেছিস, তোরা মেয়েদেরকে ম্যানুফ্যাকচারিং মেশিন করে রেখেছিস যারা হচ্ছেন ভগবতীর অংশস্বরূপ। বলতে কসুর করলেন না, তীব্র ভাষায় এই কথা বলছেন স্বামী বিবেকানন্দ। বলছেন যে আমাদের দুষ্ট পুরোহিতরা কি করেছে জানো, কতকগুলো লোকের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আর সামনে দিয়ে মিষ্টি জলের নদী বয়ে যাচ্ছে। এই লোকগুলো কি করেছে জানো, হাত চেপে ধরেছে, ওই নদীতে গিয়ে জল খেতে দেয়নি। বক্তব্য হচ্ছে আমাদের দেশের লোক করেছে, আমার ধর্মের লোক করেছে, অন্যদের কথা বলছি না। আমার ধর্মের লোক যারা এই পুঁথিপাত্রা পড়েছে, সেগুলোর মানে জানতো, সংস্কৃত মানে জানতো, তারা প্রথমে মেয়েদের ওপরে, তারপরে ছেলেদের ওপরেও চাপিয়ে দিয়েছে যে তোমাকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে না, এইগুলো করো যদি তোমার উপরে বিকট শাস্তি আসবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে এরা ওই নদীতে জল খেতে দেয়নি। তার মানে এটা কি, তার মানে হচ্ছে যে ওই মেয়েগুলোকে, ওই ছেলেগুলোকে যদি তুমি আমাদের দেশের যে ঐতিহ্য সেটা পড়তে দিতে, যদি তার সঙ্গে এই শত্রুতা না করতে যে মেয়ে বলে তোমায় হাত দিতে দেবো না এই বইতে, অব্রাহ্মণ বলে হাত দিতে দেবো না, এই শত্রুতা যদি না করতে, তাহলে তারা অমৃত পান করতো যেটাকে তুমি আটকে রেখেছ। দিস ইজ আ ক্রাইম, সেটা স্বামী বিবেকানন্দ বলছেন। এতে কিন্তু আজকে গড়িয়ায় শ্রীরামকৃষ্ণ সেবা সংঘে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু ভারতবর্ষ শোনবার জন্য প্রস্তুত ছিল না, আজও নেই। যারে বাবা, এতে তো এই সমস্ত পুরোহিত শ্রেণীর সমালোচনা আছে, একদম সরাসরি সমালোচনা আছে যে তারা নাকি মানুষকে এরকমভাবে বঞ্চিত করেছে। এর মধ্যে সমাজপতিদের সমালোচনা আছে, কিন্তু স্বামী বিবেকানন্দ সেইটা করছেন, এবং করছেন পুরোপুরি কর্তৃত্ব নিয়ে যে এই কথাগুলো বলা দরকার। এবং সেই জন্য তিনি সেখান থেকে চাইছেন যে মানুষ বেদ উপনিষদের যে কথাগুলো সেগুলোকে পড়ুক, সেগুলোকে প্রচার করুক। আপনারা যারা আছেন বেশিরভাগই হচ্ছেন অ্যাডাল্টস। কোনো একজন বা একাধিকজন যদি একটা কাজ করেন, আজকে আমার বইয়ের কথা বলা হয়েছে, বই বিক্রি হলে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার হবে। এখানে কিউআর কোড ধরে রিলিফের জন্য অর্থদান করার কথা বলা হয়েছে, সেটা একটা বৃহৎ দান। আর স্বামী বিবেকানন্দের কথায় যদি ভাবি যে হ্যাঁ তিনি এগুলোতে খুশি হবেন, তো নিশ্চয়ই আর অনুমান করা যায়। আর তিনি আরেকটা জিনিসও বিরাট খুশি হবেন,
সেটা হচ্ছে শিক্ষিত মানুষ যদি আমাদের ট্র্যাডিশনটাকে একটু দেখে, যে আমাদের উপনিষদের মধ্যে কি কথা আছে, সো ভেরি ব্রিলিয়েন্ট অ্যান্ড সো ভেরি ডিপ অ্যান্ড সো ভেরি পেনিট্রেটিভ অ্যান্ড সো ভেরি পোটেন্ট, এইটাকে যদি কেউ দেখে তার নাতি কি তার ছেলে কি তার মেয়ে, তার কাছে ব্যাপারগুলো যদি বুঝিয়ে বলে, তার বিবেকানন্দের নাম করবার দরকার নেই। কিন্তু আমাদের পূর্বপুরুষের যে সম্পদ, যেটা কিনা আমাদের দেশে বহুদিন ধরে মানুষকে হাত লাগাতে দেওয়া হয়নি, বিশেষ করে স্বামীজি বলছেন উপনিষদের কথা, যে সেটা যদি কেউ পড়ে সেটাকে যদি ডিসেমিনেট করে, মানুষের মধ্যে যদি ছড়িয়ে দেয়, এইটাতে স্বামী বিবেকানন্দের বিরাট আনন্দ আছে। আজকের সভার থেকে সেই কথাটা ভাবতে চাইছি, যে ভারতবর্ষের যে আদর্শ 2024 এসে মুশকিল হয়ে গেছে, যে ধর্ম এবং রাজনীতি এমনভাবে মিশতে আরম্ভ করেছে সাংঘাতিক, যে যেন একটা জায়গায় পরিষ্কার জল ছিল, একটা জায়গায় ঘোলা জল ছিল, ঘোলা জলটারও একটা ব্যবহার ছিল, পরিষ্কার জলেরও একটা ব্যবহার ছিল, দুটোকেই মিশিয়ে দেওয়া হয়েছে। যেই বলা হচ্ছে যে ভারতবর্ষের মহিমা, তখন কারো মনের মধ্যে ওটা একটা পলিটিক্যাল পার্টির দিকে চলে যেতে পারে, যেটা হলে আমাদের বিবেকানন্দের প্রতি সার্বিক অবিচার হবে। বিবেকানন্দ যে ভারতবর্ষের কথা বলছেন, সেই ভারতবর্ষ কোনো রাজনৈতিক দলের অধীনে নয়। রাজনৈতিক দল মানে ভারতবর্ষের সেবা করবার জন্যে, ভারতের সেবা করবার জন্য রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের সেবা করবার জন্য রাজনৈতিক দল। সেবা ইজ ইম্পর্ট্যান্ট। সুতরাং রাজনৈতিক দল বদলায়, কিন্তু ভারতবর্ষ থেকে যায়, এই রাজ্যগুলো থেকে যায়, এই সমস্তটা মিলে একটা বৃহৎ পরিবার। স্বামীজি চাইছেন যে ভারতবর্ষের এই যে সনাতন ঐতিহ্য, আবার সনাতন শব্দটাও, ইট হ্যাজ বিকাম সো ভেরি ফ্রেজাইল, সেন্সিটিভ, ভালনারেবল, যে খুব গণ্ডগোলের ব্যাপার। কিন্তু ভারতবর্ষের যে পেরেনিয়াল ট্রেজার, চিরকালীন যে সম্পদ, স্বামীজি চাইছেন যে এই সম্পদ সম্পর্কে আমরা অবহিত হই এবং সামনের যে প্রজন্ম তার হাতে এটা তুলে দিই। এই সবগুলো স্বামী বিবেকানন্দ চেয়েছেন, এবং সেইখানেই তিনি বিদেশের লোকের, ওই যে আমরা বলছিলাম যে তাদের ভোগ ও প্রবণতার কথা বলেছেন, যে শুধু তো ভোগের দিকেই ছুটছে বেশিরভাগ মানুষ, কিন্তু সেখানেও তিনি কিছু ঋষিতুল্য মানুষ দেখেছেন, কিন্তু বলছেন বেশিরভাগই ভোগের দিকে চলছে। আর ভারতবর্ষ হচ্ছে সাত্ত্বিকতার দেশ, একটুখানি বললেই সেখানটাতে দারুণ লাগবে। যেমন কিনা জানেন, ছোট ছেলে মেয়েদেরকে যদি বলা হয় এই এদিকে অঙ্ক করাবো, পালিয়ে যাবে। কিন্তু যদি বলা হয় এই একটা ভূতের গল্প শোনাবো, তখন চলে আসবে। সেই রকমই ভারতবর্ষ ভূতের গল্প নয়, ভগবানের গল্প ভালোবাসে। তাকে যদি বলা হয় যে একটু এসো, ভগবানের কথা বলবো, ঠিক শুনবে। আর এখন যা হচ্ছে, রাজনীতির কথা বললে আবার ব্যাকফুটে চলে যাবে। তো এই যে, কিন্তু সদর্থক রাজনীতির আশায় আমরা থাকবো, কিন্তু এই যে ভূতের গল্প নয়, ভগবানের গল্প, জাগরণের গল্প, স্বামীজি বলছেন ভারতবর্ষ সাত্ত্বিকতার দেশ, শুধু কিছু লোক এটাকে মিসইউজ করেছে। আর এটার মধ্যে তো অসুবিধা কিছু নেই বুঝতে। ধরা যাক যে খেলাধুলো তো খুব চমৎকার, কিন্তু তার সঙ্গে বেটিং, এটা ওটা, তো তার মানে কি খেলাধুলো খারাপ? তা নয়। এই গণ্ডগোলগুলোকে থেকে এলিমিনেট করতে হবে, তাহলে খেলাধুলোর মতো চমৎকার জিনিস আর হয় না। সেরকম অন্য সমস্ত ক্ষেত্রে যেগুলো কিনা পাওয়ারফুল, সেখানে তার অপব্যবহারও দেখা যাবে। স্বামী বিবেকানন্দ বোধহয় প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে এসে দেখালেন যে এই ধর্মের মধ্যে শক্তিটা কোথায় আর এই ধর্মের অপব্যবহারটা কোথায়। অপব্যবহার সম্পর্কে সচেতন থেকে এই ধর্মের যে শক্তি, তার মধ্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এইখানেই তিনি বারবার করে ওই পরাক্রমের কথা বলছেন, এবং কি অদ্ভুত ভাষায় ব্যক্ত করেছেন। তিনি এক জায়গায় বলেছেন যে ব্রিটিশ শাসন সম্পর্কে, যে ব্রিটিশ তারা কি করেছে, আমাদের দেশে 3খানা বি দিয়ে গেছে, বাইবেল, বেয়নেট এবং ব্র্যান্ডি। এত কিছু বলতে বাকি রাখলেন না, যে মানুষকে আসক্ত করা, যদি কথা শুনে না চলে তাকে হত্যা করা, যেভাবেই হোক তার ধর্মটাকে বদলে দেওয়া। এই 3টি তো তারা করেছে। এটা বলছেন কে, যিনি 1902 সালে চলে গেছেন, এবং তখন 45টি বছর বাকি আছে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা প্রাপ্তির। এই যে সৎসাহস, তিনি যা বলছেন, আমার মনে হয় জানেন, আপনারাও ভেবে দেখবেন, আর যদি বছর 5 বাঁচতেন, এদের তো স্বেচ্ছা মৃত্যু, কিন্তু যদি আর 5 বছর যদি রাখতেন না, ব্রিটিশ পুলিশ তাকে জেলে দিয়ে দিত সঙ্গে সঙ্গে। শ্রী শ্রী মায়ের কথার মধ্যে এরকম আছে যে নরেন থাকলেও জেলে দিয়ে দিত, কারণ তারা জানছে যে বিপ্লবীরা এর কথায় জেগে উঠছেন। বিপ্লবীদের কাছে মহামন্ত্রের মতো বিবেকানন্দের কথাকে সম্বল করে তারা জীবন দান করেছেন। এই বিবেকানন্দ যিনি মহাপরাক্রমী, এইটা পুনরায় ভাবতে ভাবতে শেষ করব, যে তার মধ্যে মায়ের মমতা, একটা ছাগল, একটা হাঁস, এদেরকে নিয়ে যখন খেলছেন, আর তারা যখন ছুটছে, তার পেছনে পেছনে উনি ছুটছেন। দরকার ছিল না তো, গ্যাঁট হয়ে বসে থাকলে হতো যে সমস্ত লোক আমাকে দেখতে আসবে। কিন্তু তিনি ওদের সঙ্গে যখন খেলছেন, দূর থেকে কেউ কেউ বলতো যে ইনি বিশ্ববিজয়ী বিবেকানন্দ। তখন একেবারে মনে হচ্ছে বাচ্চাদের মতো। বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গেছেন,
সেখানে গিয়ে মজা করছেন। গুরু ভাইয়েরা রয়েছেন, গজা এসছে একটা হাঁড়িতে করে। আর আগেকার দিনে আপনারা জানেন যে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা ছিল, রামকৃষ্ণদেবের শিষ্য হলেও একটু তো ওই ব্যাপারগুলো মনের মধ্যে থাকে। তো গজা এসছে দারুণ একেবারে, হ্যাঁ, ভর্তি অনেকের জন্যে। বিবেকানন্দ কী করছেন, একটা গজা খেতে গিয়ে হাত থেকে ইচ্ছে করে ফসকে যাচ্ছে, আর গজা খেতে গিয়ে ফসকে যাচ্ছে, বলছে এই এঁটো হয়ে গেল, তোরা আর কেউ খাস না। এই ধরনের মজা করছেন তিনি। এবং তার সঙ্গে মানুষ যখন থাকছে তখন দেখছি যে আরে কি লাইভলি একটা স্পিরিট, আর তার মধ্যে ওই মায়ের মমতা, সেই মায়ের মমতা নিয়ে মানুষকে দেখছেন, দুঃখী মানুষকে দেখছেন, ক্লিষ্ট মানুষকে দেখছেন। কি সুন্দর উক্তি করেছেন যে আই অ্যাম দ্য ওয়ার্শিপার অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। এই যারা জানে না তারা মানুষ বলে, ছেলে বলে, মেয়ে বলে। আমি তাদের মধ্যে যে নারায়ণ আছে, আমি সেই তাঁরই সেবক। আমি সেই নারায়ণেরই সেবক যাকে যারা জানে না তারা মানুষ বলে। এর থেকে গ্লোরিফাইড উক্তি এবং হিউম্যানিটিকে গ্লোরিফাইং উক্তি আর কি হতে পারে? হ্যাঁ, হতে পারে, হয়তো ভবিষ্যতে হবে, আমরা সে আশা রাখবো নিশ্চয়ই। কিন্তু স্বামীজির কথা যখন ভাবছি তখন দেখছি এই মায়ের মমতা। কোভিড যে হয়েছে তাতে মানুষ যে দুঃখ পেয়েছে, আমরা দুঃখ বোধ করতে পারি, কিন্তু কি জানেন, এমনি সাধারণ ভাষায় বলা হয় লাস্টিং করছে না। একটা জামার রং কিনে আনলো লোকে ভালো দেখে, বলে দূর একটা কাচার পর লাস্টিং করলো না। আমাদের যে জীবন না, এটাও তো একদম কাচার মতো, নানান রকমের তাতে না ওই দুঃখ টুক্ষগুলো লাস্টিং করে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যা হয়েছে, লাস্টিং কতদিন করবে আমি জানি না, করলে ভালো। কিন্তু পুজো এটা ওটা নানান রকমের মধ্যে দিয়ে কাছাকাছি হতে 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 হতো না, যা চলে গেল। কিন্তু একটা দুঃখ, আমরা কি তারপরে দুঃখী হয়ে একেবারে সবসময় মুখ কালো করে বসে থাকবো? তা নয়, আমাদের জীবনে নিশ্চয়ই উৎসব থাকবে, কিন্তু দুঃখকে অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার মধ্যে মানবতার গ্লানি আছে, কোথাও যেন একটা কম্প্রোমাইজ আছে। বিবেকানন্দ সেরকম কম্প্রোমাইজ করেননি। যেমন আনন্দ করেছেন, জিভে গজার ডাব্বার মধ্যে ফেলে দিয়ে বলছেন ওই যাবে এঁটো হয়ে গেল, আমি ছাড়া আর কেউ খাস না। এই আনন্দটা যেমন খুব স্বতঃস্ফূর্ত। আমি যখন বলছি তখন আপনাদের মুখে কারো কারোর মুখে যে হাসি খেলে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে ইয়েস, বিবেকানন্দ ইজ ভেরি মাচ অ্যালাইভ, হি ইজ টকিং টু ইউ, হি ইজ শেয়ারিং দ্যাট পিস অফ হিউমার উইথ ইউ। আর সেই তিনি কিন্তু আবার যখন দুঃখ পাচ্ছেন তখন আহা হা, এই দুঃখের উত্তরাধিকার তিনি আমাদের কাছে রাখছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাঁদছে সবাই, নানান জন, গ্রামের ভাষা বলেছেন কি সুন্দর, মাঘ ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো, এরকম বলেছেন। নরেন্দ্রনাথকেই বলেছিলেন, কি সুন্দর কথা, যে ওই কান্নার উত্তরাধিকার যেন তিনি রেখে যাচ্ছেন। যে হাসাতে সবাই পারে, কাতুকুতু দিয়ে হাসানো যায়, জোকস বলে হাসানো যায়, রিলস অ্যান্ড শর্ট ভিডিওস দেখিয়ে হাসানো যায়, কিন্তু সত্যি সত্যি নির্মল হাসি, সেটা যেমন খুব জরুরি, কৃত্রিম নয়, তেমনি আবার বিশুদ্ধ বেদনার একটা ভূমিকা যে মানুষের জীবনে আছে তাতে কোনো সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো, তিনি কান্নার উত্তরাধিকার আমাদের জন্য রেখে যাচ্ছেন। যে ভগবানের জন্য ভেতরটা চিনচিন করে উঠছে, চোখের কোণে জল আসছে, এরকম কি হচ্ছে বাবা? এরকম হয়, যখন হবে তখন জানবে তোমার জীবনের সুসময় এসছে। আর কি জানেন, বিবেকানন্দ কেঁদে ফেললেন, সেই কান্নার ভিডিও নেই, সেই চোখের জলে ভিজে গেছে এমন কোনো বস্ত্র বা কোনো কাগজ নেই, কোনো মিডিয়াম নেই, কিন্তু আমরা তো বুঝতে পারি যে কেঁদেছেন মানুষটা কখন, অজস্রবার কেঁদেছেন। কোভিডের কথা বলছিলাম, যে কোভিডের সময় যে অবর্ণনীয় কষ্ট হয়েছে মানুষের, জানেন, এগুলো ভেবে দেখবেন, কতগুলো বিতর্কিত জিনিস হয়তো বলছি, এটা আগে কখনো কথা বলিনি, বা আপনারা যারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে আপনাদের এত লাইভলি গ্যাদারিং দেখে কতগুলো কথা মাথায় আসছিল। এই কোভিডের যে যন্ত্রণা না, সেটা আমরা ভুলে গেছি। আমরা কি বলি যে আমরা কোভিড জয় করেছি, আরে কাঁচকলা, আমরা জয় করেছি না ও চলে গেছে আর কি। হ্যাঁ, আমরা কি জয় করেছি কি জানি, কটা ভ্যাকসিন নিয়ে আমরা কি করেছি, কিন্তু আমরা বলি যে আমরা জয় করেছি। ঠিক আছে, চলো, আমরা যদি জয় করে থাকি, কিন্তু যারা জয় করতে পারলো না, একবারে খাবি খেতে খেতে মারা গেল, আত্মীয় পরিজন, অন্যান্যরা, এবং সে কি অবস্থা, মৃতদেহকে নিয়ে সেই সব কথা আর নতুন করে বলতে চাই না, কিন্তু সেই দুঃখকে দেখবেন দিব্যি এই মুখে যেমন তিনি লেগে থাকলে মুছে দেয়, সেরকমভাবে চোখ থেকে মন থেকে মুছে দিয়েছি আমরা, মুছে দিয়েছি, দুঃখকে মুছে দিয়েছি। আবারও কেউ আমার কথার শার্প কন্টেস্ট করতে পারেন যে আপনি বলছেন যে ওই দুঃখ নিয়ে বুড়োটে হয়ে যাবে, তা নয়, কিন্তু এত তাড়াতাড়িও কি মুছে দেওয়া যায়?
স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে প্লেগ হলো, বঙ্গে পর 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 একেবারে শ্মশান হয়ে যাচ্ছে, বাগবাজার এবং অন্যত্র, তখন যে মানুষগুলো মারা যাচ্ছে, লটকে লট মারা যাচ্ছে, তখন বিবেকানন্দ আমার মনে হয় কেঁদে কেটে অস্থির হয়ে গেছিলেন। তার কান্না কিন্তু অনেকে দেখেছেন। স্বামী বিবেকানন্দ একেবারে কাঁদছেন, চোখের জল পড়ছে তার। একবার একটা ঘরেতে তিনি রাত্রে শুয়ে আছেন, পাশে একজন গুরু ভাই রয়েছেন, এবার রাত্রিবেলা এরকম আওয়াজ পাচ্ছেন। তিনি ছুটে এসছেন, বাঙালিদের তো সাধারণত যা হয় পেটে ব্যথা, ভেবেছেন এরকম কিছু হয়েছে। এসে বলছেন যে স্বামীজি কী হলো, আপনার শরীর খারাপ? বলছেন না। তাহলে আপনি এরকম করছেন, মানে আওয়াজটা এত জোর ছিল পাশের ঘর থেকে। বলছেন ওরে, দেশের লোকের দুর্দশার কথা ভেবে আর থাকতে পারছি না। তাই দুর্দশার কথা ভেবে এমন করছেন যে আপনজনের দুঃখে যেটা হয়, পাশের ঘর থেকে লোক ছুটে আসছে। সুতরাং আমাদের উই হ্যাভ গট রিজনস টু বিলিভ যে ওই প্লেগের সময় তিনি চোখের জল ফেলেছেন, এবং সেই চোখের জল ফেলা বিবেকানন্দ তিনি এত পারটার্বড হয়েছেন যে তিনি বলেছেন যে এই প্লেগের সেবার জন্য যে টাকা লাগবে, তখন তো ভ্যাকসিন ট্যাক্সিন হয়নি, তখন হচ্ছে যে বেসিক মিনিমাম হাইজিন, সেটাও লোকগুলো নেই। ওই নোংরা জায়গার মধ্যে, মলমূত্রের মধ্যে যদি বা কিছুদিন বাঁচত, সেটা হচ্ছে না। সুতরাং প্রথম হচ্ছে হাইজিন সম্পর্কে তাদের সচেতন করা, এবং সেই সমস্ত কিটগুলো দেওয়ার, আমরা যেভাবে কিট বলি সেরকম নয়, কিন্তু ওই ব্লিচিং পাউডার এটা ওটা সেই সমস্তগুলো দেওয়া, এর জন্য পয়সা লাগবে। স্বামী বিবেকানন্দ প্রচারপত্র বিলি করলেন। এই যাদের জন্য করছেন, ওরা এই গড়িয়া শ্রীরামকৃষ্ণ সংঘের বা অন্য যারা সমাগত ভক্তজন তারা নন, একেবারে গরিব গুরব লোক। কে হয়তো মদ খায়, কে তার বউকে রাত্রিবেলা সে মারে, যার ছেলে মেয়েগুলো খেতে পায় না, সেই সাধারণ মানুষগুলো বিবেকানন্দ বোধহয় আবার মুখ চেপে ধরবেন যে কে বলেছে সাধারণ, এই যে শিবজ্ঞানে জীবের সেবা কথাটা গেল কোথায়? তাহলে সেই মানুষগুলো, তাহলে শিবজ্ঞান যাকে করছি, সে কি একটা জ্যাকেট পরে এসে বক্তৃতা দিতে পারে তাহলেই তাকে শিব ভাবতে হবে? হয় নাকি কখনো? যে কিনা অশ্লীল কথা বলছে, যে কিনা যার মস্তিষ্ক বিকৃত, যে কিনা গরিবস্য গরিব, যে কিনা আক্রমণাত্মক, আমাকেই মারতে আসছে, তার মধ্যেও যদি শিবকে না দেখতে পারি তাহলে আর কোথায় হলো? স্বামী বিবেকানন্দ সেই রকমভাবে দেখছেন, এবং দেখে ওই প্লেগের মানুষগুলোর সেবার জন্য যে টাকা লাগবে, সেই টাকাটা আসবে কোত্থেকে? ডোনেশন নিয়ে তুলতে তুলতে সময় লাগবে। এবারে বিদেশে তিনি প্রাণপাত পরিশ্রম করেছেন একটি ইনস্টিটিউশনকে গড়ে তোলবার জন্য, সেটির নাম হচ্ছে বেলুড় মঠ এবং মিশন। ওই প্লেগের জন্য যখন ছটফট করছেন, তখন তিনি বলছেন যে প্লেগের টাকা, প্লেগের সেবার টাকার জন্য দরকার হলে আমি বেলুড় মঠ বিক্রি করে দেবো। আমার মনে হয় আজকাল দেখবেন অনেক সময় ইনভাইট করা হয় যে একটু হাততালি হয়ে যাক, আমি খুব বাজে লাগে, কিন্তু আমার মনে হয় যখন স্বামীজি বলেছেন তখন স্পন্টেনিয়াসলি দেবদেবীরা হাততালি দিয়েছেন, তারা হর্ষধ্বনি করেছেন, তারা শঙ্খধ্বনি করেছেন যে এই পুরাতন ঋষি জগতে গিয়ে এই মরমী বাণী ডেলিভার করছেন। তিনি বলছেন যে আমি দরকার হলে বেলুড় মঠ বিক্রি করে দেবো। অ্যাট হুইচ টাইম দ্য হোলি মাদার শ্রী সারদা দেবী হ্যাড টু ইন্টারভিন। তিনি বললেন যে বাবা, এই একটা সেবা কার্যে কি সব শেষ হয়ে যাবে? মানে দেখুন, ভিডিওর মতো যদি হয়, আজকে যদি কোনো মানুষকে দিয়ে আমার অভিনয় করাতে হয়, কি চমৎকার দৃশ্য যে মা সারদা হয়তো গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যে বাবা নরেন, শান্ত হও শান্ত হও, এরকম। আর মায়ের উপস্থিতি মানে একবার তিনি শান্ত, একটা 5 বছরের ছেলের মতো, যা বিবরণ আছে তাই তো মনে হয়, যা আর চুপ করে যাচ্ছে, আর কিছু বলবো না, এইরকম স্বামী বিবেকানন্দের ভঙ্গি বলে মনে হয়। কিন্তু তার আগে যে ছটফট করছেন, তাহলে মহাপরাক্রমী যে বেলুড় মঠ বিক্রি করে দেবো, কাম হোয়াট মে। আবার মাতৃময়, ওই মাতৃস্পর্শে মাতৃময়, তিনি বলছেন, চুপ করে যাচ্ছেন। এবং আমার আই লাভ টু বিলিভ যে ওই যে শ্রী মা বললেন যে একটা সেবা কার্যে কি শেষ হয়ে যাবে, ওইখান দিয়ে মায়ের একটা আশীর্বাদ ছিল। লোকে ওষুধের খারাপ সাইড এফেক্ট বলে, আর হোলি মাদারের গুড সাইড এফেক্ট হচ্ছে যে ওর ফলেই মনে হয় তারপরে পরেই টাকা এসে গেছে, নাহলে হলো কি করে? তো হয়ে সেইখান থেকে ওই সেবা কার্য সমস্ত কিছু হয়েছে। কিন্তু এইটে বলে আপনাদের কাছে শেষ করি যে স্বামী বিবেকানন্দ যে ওই যে কাঁদছেন, আপনারা ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল? বিবেকানন্দ ঈশ্বরের জন্যও কেঁদেছেন, আবার এই প্লেগ রোগাক্রান্ত রোগীগুলোর জন্যও কেঁদেছেন। হুইচ ব্রিংস আস ফুল সাইকেল, যে এই হচ্ছে শিবজ্ঞানে জীবের সেবা, যে শিবের জন্যও কাঁদবো, আর এই বাগবাজারের প্লেগ আক্রান্ত রোগীগুলোর জন্যও কাঁদবো। এই সমস্তটা মিলে একটা অদ্ভুত, আমি বলতে বলতে অনেকবার মার্জনা করবেন এরকম দেখিয়ে ফেলছি, একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। কিন্তু এটা আসলে ভেবে নিন না যে এরকমভাবে বক্তা যেটা দেখাবার চেষ্টা করছে, এটা একটা মালার মতো, যে একটা মালা যেখানে কিনা শ্রীরামকৃষ্ণকে দিয়ে শুরু হচ্ছে, ঈশ্বর উপাসনা দিয়ে শুরু হচ্ছে, শিবজ্ঞানে জীবসেবার কথা হচ্ছে, সারা পৃথিবীকে এমব্রেস করে সেই প্রসঙ্গ শেষ হচ্ছে
অতি দুঃখী দরিদ্র মানুষের সেবার কথা দিয়ে যেখানে আমরা শিবজ্ঞানে জীবসেবাকে মূর্ত হয়ে উঠতে দেখছি, এই মালাকে ওয়ান্স অ্যাগেন আমরা মনে মনে ভাবি যে তাঁদেরই কথা, তাঁদেরই জীবন, তাঁদেরই স্মৃতি দিয়ে গাঁথা একখানি মালা, যেটি ঠাকুর মা স্বামীজির শ্রীপাদপদ্মে অর্পণ করে এই বক্তা ধন্য হতে চায়। নমস্কার।